প্রবাদ মানলে রাজনীতি বিচিত্র শয্যা সঙ্গীত যোগান দেয়, কোনো সন্দেহ নেই। কিন্তু এত সুদূর প্রসারী লক্ষ্যেরও যোগান দেয় তাই বা কে জানতো। অনেকে বলছেন যে পিছনের লক্ষ্যকে সামনে আনার কৌশলেরও যোগান দেন। বেশি দিন নয়, 1 বছরও কাটেনি। গত বছর 30শে নভেম্বর যারা একেবারে কলকাতার প্রাণকেন্দ্র চৌরঙ্গীর মোড়ে দাঁড়িয়ে বলেছিলেন, অনেকের রুচিবোধকে যথেষ্ট ধাক্কা দিয়ে, ভাগ মমতা ভাগ, পারলে সেই মুহূর্তে প্রতিষ্ঠিত সরকারকে উৎখাত করছিলেন, তারা হঠাৎ 2016-র বিধানসভা নির্বাচন ছেড়ে একেবারে পাখির চোখ দেখছেন 2019-এর লোকসভা নির্বাচনে। এই বিচিত্র অবস্থান বদল নিয়েই আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম অংশ। আমাদের আজকের বিষয়, পাকে পদ্ম, রাজ্যে অমিত। 16-র বিধানসভায় মমতাকে ওয়াকওভার দিয়ে 19-এর লোকসভাকেই টার্গেট বিজেপি। আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন অশোক সরকার, বিজেপি নেতা, আছেন উদয়ন বন্দ্যোপাধ্যায় অধ্যাপক, অন্যদিকে অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী এবং শিক্ষক বিজন সরকার। ওদের কাছে আসবো, কিন্তু তার আগে অমিত শাহ রাজ্যে এসে যে পথ নির্দেশ করলেন রাজ্য বিজেপির জন্য, সেটাই দেখাবো। সামনেই যুদ্ধ, সেনাপতি কি রণকৌশল বাতলে দেন সেদিকেই তাকিয়েছিলেন সৈন্যরা। অথচ সেনাপতি যেন বুঝিয়েই দিলেন 16 যুদ্ধে ওয়াকওভার। যুদ্ধ হবে আরও 4 বছর পরে। সোমবার হাওড়ার শরৎ সদনে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের বার্তা শুনে অনেকে কটাক্ষের সুরেই এমনটা বলছেন। সূত্রের খবর, এদিনের বৈঠকে একটিবারের জন্য মোদীর সেনাপতির গলায় শোনা যায়নি 2016 নির্বাচন প্রসঙ্গ। বরং তিনি বুঝিয়ে দিলেন পশ্চিমবঙ্গে বিজেপির লক্ষ্য 2019-এর লোকসভা নির্বাচন। যা ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি বিধানসভা ভোটে তৃণমূলকে ওয়াকওভার দিয়ে দিলেন নরেন্দ্র মোদী? এটা কি মোদী মমতার নৈকট্যের ফসল? সূত্রের খবর, এদিন অমিত শাহ 5 রাজ্যের দলীয় সাংগঠনিক বৈঠকে বার্তা দেন 2019-এর জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। উত্তরপ্রদেশ থেকে আমরা সব আসন জিততে পারবো না, দিল্লি থেকেও আমরা সব আসন পাবো না, বাংলা থেকে 2019-এর বিজয় রথ চালু করতে হবে। অথচ লোকসভা ভোটে যখন বিজেপি এ রাজ্যে নিজেদের শক্তি বৃদ্ধি করেছিল, তখন গেরুয়া শিবিরের তরফে বারবার 2016-য় মমতা সরকারকে উৎখাতের ডাক দেওয়া হয়েছে। 2016 में भाग ममता भाग। এদিন অবশ্য লক্ষ্যটা বদলে গেল। কিন্তু কেন 2019-এর লোকসভাকে পাখির চোখ করছে বিজেপি? বৈঠকে অমিত শাহের বার্তা, তৃণমূল আমাদের চেনে না, তাড়াহুড়ো করবেন না, কখন কিভাবে লড়াই শুরু করতে হবে তা আমরা জানি। যদিও রাজনৈতিক মহলে এই প্রশ্নও উঠেছে, দিল্লিতে মোদী মমতার বৈঠক, নজরুল মঞ্চে গ্রিন রুমে বৈঠক, আসানসোলে দুজনের এক মঞ্চে, তারপর বাংলাদেশ সফর। মোদী মমতার এই নৈকট্যের জেরেই কি বদলে গেল বিজেপির লক্ষ্য? যদিও বিজেপির কেন্দ্রীয় নেতা সিদ্ধার্থনাথ সিংহের দাবি, প্রশিক্ষিত কর্মীরাই 2016 বিধানসভা নির্বাচনে লড়বেন বলে বার্তা দিয়েছেন অমিত শাহ। इनॉग्रल जब उन्होंने भाषण दिया तो अमित शाह जी ने कहा कि ट्रेनिंग प्रोग्राम और ये संपर्क अभियान क्यों जरूरी है, वो समझाते हुए उन्होंने रेफरेंस दिया बंगाल का और कहा कि यही ट्रेंड वर्कफोर्स 2016 में बंगाल में ममता को हराएंगे। পাশাপাশি সিদ্ধার্থনাথের এও দাবি, অমিত শাহ এদিনের বৈঠকে বার্তা দেন 2019-এর লোকসভা ভোটে বিজেপির জয়যাত্রা শুরু করতে হবে কলকাতা থেকে। इंक्लूडिंग जो सेशन था उसके अंदर कहा कि ऑल इंडिया बेसिस में हम लोगों को जो मेजॉरिटी मिली है लोकसभा में, उसका रास्ता लखनऊ होते हुए आया था और 2019 का जो रास्ता होएगा, इंस्टेड ऑफ लखनऊ इट विल बी कैलकाटा। পর্যবেক্ষকদের একাংশের অবশ্য এও ধারণা, প্রকাশ্যে যাই বলুক, বিজেপির শীর্ষ নেতৃত্ব হয়তো বুঝতে পেরেছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দলের যা সাংগঠনিক শক্তি, তাতে তৃণমূলকে উৎখাত করা প্রায় অসম্ভব। তার থেকে বরং কালীঘাটের উদ্দেশ্যে ওয়াকওভারের বার্তা দিলেই রাজ্যসভায় বিভিন্ন বিল পাশ করাতে তৃণমূল সাংসদদের পাশে পেতে পারেন মোদী। বিতন চট্টোপাধ্যায়, সুনীত হালদার, এবিপি আনন্দ। অশোকদা, কোথায় বেড়াতে যাবেন? মানে আমি বলছি, আমার যদি 16-তে কোনো কাজ হতো, আমার কোম্পানি বলতো না 16-তে না কাজটা 19-এ, আমি তো বেড়াতে চলে যেতাম। না দেখুন, আপনি তো অন্যভাবে বলছেন। হ্যাঁ, বেড়াতে নিশ্চয়ই যেতে হতে পারে। হ্যাঁ, বেড়ানোটা শরীর ও মনের পক্ষে ভালো। হ্যাঁ, 5টা রাজ্যের সমস্ত পদাধিকারী এখানে এসছে। হ্যাঁ, তারা এখানে এসছে আমাদের মহাসম্পর্ক অভিযান নিয়ে। হ্যাঁ, সারা ভারতবর্ষ জুড়ে প্রায় 11 কোটি সব হলো। আমি বলছি সামনে নির্বাচন, আমি বলছি বিহারে গিয়ে আর কয়েক মাস পর বিহারে ভোট। ভাবতে পারেন অমিত শাহ গিয়ে বলছেন যে লক্ষ্যটা 2019। সত্যি তো বিহারের লোকসভার সিটগুলো তো যথেষ্ট ইম্পর্টেন্ট 19-এর ক্ষেত্রে, কারণ বাকি, এবং আজকে অমিত শাহ বলেছেন, আমি এই স্টুডিওতে আপনার সঙ্গেও বহুবার আলোচনা হয়েছে যে রাজ্যগুলো, ধরুন দিল্লি,
ধরুন উত্তরপ্রদেশ স্যাচুরেশন পয়েন্টে এসে গেছে, আর বাড়ার জায়গা নেই, বাড়তে হলে বাংলা থেকে আসবে, এটা তো শাশ্বত সত্য। কিন্তু সামনে বিধানসভা নির্বাচনটা বাদ দিয়ে আমি টার্গেট রাখছি লোকসভায় ওয়াকওভার, বলবো হয় নাকি? এটা তো আপনি কি এরকম ভাবে ভাবছেন, আমি এরকম ভাবে ভাবছি না, বা আমাদের কর্মীরা ভাবছে না। বলুন না, আমরা 2016 যদি জিততে না পারি, ভালো ফল না করতে পারি, 2019-এ আমরা দুটো সিটও রাখতে পারবো না। আমাদের 2016-এ জিততে হবে, মমতা ব্যানার্জির এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করতে হবে। এই বাংলার বুকে যেরকম করে মহিলা মা বোনদের উপর অত্যাচার হচ্ছে, তাদেরকে এই সরকারকে দূর করতে হবে। আপনি বলছেন, অমিত শাহ বললেন, অমিত শাহ না বলতে হবে, আমাদের এখানকার 40 লক্ষ কর্মীরা তাই বলছে। আমাদের কর্মীরা প্রাণ দেবে, তো তৃণমূলের সঙ্গে কোনো ওয়াকওভার জায়গা যাবে না, একদম স্পষ্ট কথা। যে তৃণমূলের হাতে তারা মার খাচ্ছে গ্রামে গঞ্জে, আমরা সেখানে ওয়াকওভার দেবো ভাবতেই পারি না। আপনার কর্মীরা খুন হয়েছেন, প্রথম ভারতবর্ষে বিজেপির জন্য সংখ্যালঘু মানুষ প্রাণ দিয়েছেন, ঠিক কথা একবার উল্লেখ করলেন না, যাওয়া দূরের কথা না। উনি দেখুন, উনি এখানে রাজ্য নিয়ে উনি এখানে মহাসম্পর্ক অভিযানে এসেছেন, উনি তো নির্বাচনমুখী কোনো এতে আসেননি। এই মহাসম্পর্ক অভিযানে 5টা যে রাজ্য আছে সেখান থেকে এসছে, এবং তাদের কারুরই এখন কিন্তু কোনো নির্বাচন নেই পশ্চিমবঙ্গ ছাড়া। পশ্চিমবঙ্গ নিয়ে মিটিং চলছে, বসছে, পশ্চিমবঙ্গ নিয়ে পরবর্তী। আমি আপনাকে বলছি, ৭০-এর মহিলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুলেছেন এবং বলেছেন পুলিশকে জাস্টিফাই করেছেন। আমি সেই সব ডিটেলসেও যাচ্ছি না। ৭০-এ আপনার কর্মীরা প্রাণ হারিয়েছেন, মার খাচ্ছেন, আপনারা লয়ার অবধি পাঠাননি। মমতার সঙ্গে রাজ্য বিজেপি লড়াই করছে। কে বললো করছেন আপনাকে? আমাদের গাঙ্গুলি ছুটে গেছে, ঠিক আছে, আপনার নেতারা ছুটে গেছে, তার আগে শ্রমিক ভট্টাচার্য অনেকবার গেছে। আরে গেছে, কিন্তু আমি বলছি আইনজীবী পারলেন না কলকাতা যাবে, তারা হয়তো আজকের এই মিটিং এর জন্য অনেকে ব্যস্ত ছিল, যাবে না কালকে। আমি এইবারে বিশ্বনাথ বাবুর কাছে আসবো। বিশ্বনাথ বাবু, কোথাও কি আবার এই রাজ্যে সেই মেরুকরণের রাজনীতি ফিরছে, যে মমতা ভার্সেস লেফট, আবার সেইটা সামনে আসছে? দেখুন, 2016-তে ওয়াকওভার, মানে উনি যখন 19 বলছেন, একেবারে পরিষ্কার বার্তা, 16টাকে তিনি ওয়াকওভার দিয়ে দিচ্ছেন। অর্থাৎ বিজেপি যে নেই, যেটা আমরা যারা নির্বাচনী চর্চা করছি একসময় দেখতে পেয়েছিলাম, বিজেপি উঠছিল, পরে একটা জায়গায় মন্তব্য করেছেন অমিত শাহ যে তাড়াহুড়ো করো না, আমরা জানি তৃণমূলকে কি করে সামলাতে হয়, তাড়াহুড়ো। আমি বলছি, আমি বলছি যে সারা রাজ্যের যে এই মুহূর্তে পজিশন চলছে, সেটা হলো যে বিজেপি কাগজে বাগ হয়ে গেছে। বিজেপি সেই তেজ আর সত্যি নেই। পুরসভা নির্বাচনে সেটা পরিষ্কার দেখা গেছে। এবং এই অমিত শাহ আজকের এই বক্তব্য থেকে দিনের আলোর মতন পরিষ্কার, 2016-তে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ বামেরা। মানে আমি এখানে আপনাকে আরেকটা তথ্য দিই, যেটা অশোকবাবু নিঃসন্দেহে কনফার্ম করবেন। সেটা হচ্ছে যে ধরুন, আমি রাজ্যের বিষয়, আমি সত্যি তো 5টা রাজ্যের বক্তব্য, আমি কোনো রাজ্যতেই ঢুকছি না, আমি পশ্চিমবঙ্গের কথা অ্যাভয়েড করছি না। আমি পশ্চিমবঙ্গে বলছি যে নিজেদের মধ্যে দলাদলি গন্ডগোল করবেন না, বিজেপি কর্মীদের উদ্দেশ্যে সমস্ত কিন্তু পার্টির জন্য আমরা সব লক্ষ্য রাখছি, এই কথাগুলো বলছি। 2016টা বলছি না, ওয়াকওভার না। আমি শুধু তাই নয়, এর কিন্তু কারণ আছে। কারণটা হলো এরম নয় যে রাজ্য স্পেসিফিক কথা উল্লেখই করেননি, বলেছেন। আমি তো বারবার বলছি যে লাস্ট প্রায় 6 মাস ধরে সরাসরি নরেন্দ্র মোদী সরকার চালাতে গিয়ে তৃণমূলকে সঙ্গে নিচ্ছেন, এবং এই এমন কোনো গুরুত্ব নয়। অশোক দা, বলেনি 12 জনের 6 জন এখন কেবলমাত্র স্পেকুলেশনের মধ্যে নেই, এটা রিয়েলিটি যে মানতে পারছি না। এবং বিজেপির মধ্যে একটা অ্যালায়েন্স আছে, এই মুহূর্তে নরেন্দ্র মোদী সরকার চালাচ্ছে। এই যে বিতর্ক, বিশ্বনাথ বাবুর মত যে কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বোঝাপড়া হয়েছে, স্পষ্ট তার লক্ষণ দেখা গেছে। অনেকেই বলছেন যে সিবিআই তদন্তে। আমি শুধু দুটো পক্ষ যেন একেবারে রোদ এবং মেঘের লুকোচুরি খেলা, তৃণমূল এবং বিজেপির সম্পর্ক গত কয়েক মাসে ঠিক কি রকম হলো দেখুন। আমি এখানে জানি একটা পলিটিক্যাল পার্টির নাম আর বড় করতে চাই না, তারা বাইরে থেকে কিছু কিছু অস্ত্র বোমা এসব আমদানি করে ভাড়াটিয়া গুন্ডা নিয়ে আসছে। মঙ্গলবার বীরভূমে গিয়ে এভাবেই নাম না করে বিজেপির বিরুদ্ধে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়ে রাজনৈতিক মহলে জল্পনা, হঠাৎ কেন বিজেপির বিরুদ্ধে এমন সরব তৃণমূল নেত্রী। গত কয়েকদিনে নানা বিতর্কে জড়িয়েছে বিজেপি। স্মৃতি, সুষমা, বসুন্ধরা, পঙ্কজাদের বিরুদ্ধে নানা অভিযোগ। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিংহের বিরুদ্ধেও রেশন কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। এইসব অভিযোগকে হাতিয়ার করেই কংগ্রেস সহ বিভিন্ন দল মোদীর বিরুদ্ধে কোমর বেঁধে আসরে নেমেছে, কিন্তু নীরব ছিলেন তৃণমূল নেত্রী। এমনকি ললিত মোদী বিতর্কে সুষমা স্বরাজের নাম জড়ানোয় তৃণমূলের সাংসদ সৌগত রায় যখন বিদেশমন্ত্রীর ইস্তফার দাবি তুলেছিলেন, তখনও কিন্তু দলের জাতীয় মুখপাত্র ডেরেক ওব্রায়ানকে দিয়ে বিবৃতি জারি করিয়ে তা খণ্ডন করিয়েছিলেন মমতা। এই প্রেক্ষাপটে সোমবার ব্যাপন কাণ্ড নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রী বলেন,
সুপ্রিম কোর্টের নজরদারিতে এই ঘটনার তদন্ত হওয়া উচিত। এটা স্রেফ আইন শৃঙ্খলা জনিত সমস্যা নয়, তার থেকেও অনেক বড় কিছু। বহু মানুষের মৃত্যু হয়েছে, এর সঙ্গে অনেকে জড়িত। এটা ঠান্ডা মাথায় খুন। এই ঘটনা সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছে। আমরা চাই সত্য সামনে আসুক। এরপর মঙ্গলবার ব্যাপক কাণ্ড নিয়ে মমতা টুইটারে দাবি করেন, একমাত্র সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্ত হলেই প্রকৃত সত্য সামনে আসবে। মমতার ভাইপো সাংসদ আবার এক ধাপ এগিয়ে রাজ্যে বৈঠক করতে আসা বিজেপির সর্বভারতীয় সভাপতিকে কটাক্ষ করেন। তিনি সবার বাংলায় সভা করতে এসেছেন, বিজেপির তত পতন হয়েছে এবং আগামী দিনে সেই পতনের যাত্রাটা আরো অব্যাহত থাকবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে সাম্প্রতিককালে বারবার মোদী মমতা সখ্যের ছবি সামনে এসেছে, যা মমতার সংখ্যালঘু ভোট ব্যাংক ভালো চোখে নাও দেখতে পারে। তার ফল পড়তে পারে বিধানসভা ভোটে। সেদিকে তাকিয়ে কি হিসেব কষে বিজেপির বিরুদ্ধে এখন মুখ খুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? বীরভূমে যেমন সরব হলেন, কিন্তু বিজেপির নাম করলেন না। আবার সুকৌশলে মুখ খুললেন সেই ব্যাপক কাণ্ড নিয়ে, যেখানে সরাসরি মোদীর বিরুদ্ধে আঙুল ওঠেনি। তাছাড়া বিজেপি যেভাবে বিভিন্ন দুর্নীতির ঘটনায় এখন নিজেরাই কোণঠাসা, তাতে তারা সারদা ইস্যুকে তৃণমূলের বিরুদ্ধে কতটা ব্যবহার করতে পারবে তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে বলে মত পর্যবেক্ষকদের একাংশের। বিজেপি বিপাকে, তাই কি তাদের দিকে এখন বন্ধুত্বের বার্তা দেওয়ার প্রয়োজন পড়িয়েছে মমতার? এই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। এবিপি আনন্দ। উদয়নবাবু, অমিত শাহ আরেকটা কথাও বলেছেন, সেটা হচ্ছে ৪৫ লক্ষ সদস্য হয়েছে এখানে, তাদের আদর্শবোধে উদ্দীপ্ত করতে হবে। আপনার মনে হয়, আমরা এই নিয়ে এই স্টুডিওতেও আলোচনা করেছি, মিসড কল অ্যালার্ট থেকে যে দলের সভ্য সংখ্যা হয় তাদের ভেতরে আদর্শবোধ ইনজেক্টেড হয়? মানে এই সম্ভব? বিজেপিতে আমরা জানতাম আগে লালকৃষ্ণ আদবানি যেটা বলতেন যে এখানে ইডিওলজি ফার্স্ট একদম পার্টি, মানে মতাদর্শ প্রথম, হিন্দুত্বের মতাদর্শ সেটাই প্রথম, মানে তার অগ্রাধিকার। হ্যাঁ, কিন্তু একাত্ম মানববাদ, ইন্টিগ্রাল হিউম্যানিজম দীনদয়াল উপাধ্যায়ের, কিন্তু পরবর্তীকালে হিন্দুত্বের যে এক্সপ্যানশন হয়েছে সেটা একান্ত মানববাদের থেকে অনেক দূর এগিয়ে গেছে এবং সেইটা বিজেপির মতাদর্শ হিসেবে সারা ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয়েছে। পশ্চিমবঙ্গেও সেটা প্রতিষ্ঠিত হওয়ার কথা, কিন্তু সেটা মিস কল দিয়ে হয় না। কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, সে বিষয়ে যেটা বলার বিষয় সেটা হচ্ছে, আমরা খুব আশ্চর্য হচ্ছি এটা দেখে, বা আমরা এখানে আলোচনা করছি, উত্তেজিত হয়ে পড়ছি যে হাতের চড়িটাকে ছেড়ে দিয়ে সেই আকাশের চিলের দিকে তাকিয়ে রয়েছে কেন, যে 2016 ছেড়ে দিয়ে 19-এর দিকে কেন তাকিয়ে রয়েছে। এটাই কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ আপনি গত বছর লোকসভা নির্বাচনের আগে থেকে যদি দেখেন, তাহলে দেখবেন নরেন্দ্র মোদী বা অমিত শাহ এই দুজন কিন্তু খুব তীব্রভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণাত্মক কোনো বক্তব্য পেশ করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন লোকসভা নির্বাচনের আগে বলেছিলেন নরেন্দ্র মোদীকে কোমরে দড়ি দিয়ে ঘোরাবো, সেই সময়ও কিন্তু নরেন্দ্র মোদী যখন পাল্টা আক্রমণ করলেন, প্রথমে তো লাড্ডু তত্ত্ব দিয়েছিলেন, এক হাতে মমতা বন্দ্যোপাধ্যায়, এক হাতে আমি, আর এক হাতে প্রণব দা। লাড্ডু তত্ত্ব পরে আমি বলছি যে কাকুরগাছির যে সভা, না কাকুরগাছির সভায় রাজ্য বিজেপি তাকে বুঝিয়েছিল যে এইভাবে করলে আমাদের ভোটে লড়ার কোনো মানে হয় না। সেই সময় তিনি কিন্তু সেই আক্রমণটা এনেছিলেন, কিন্তু নির্বাচনের পরে থেকে আমরা দেখছি তিনি বারবারই মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু অ্যাপিজ করার চেষ্টা করছেন। মানে এবং অমিত শাহের বক্তব্য এবং সিদ্ধার্থনাথ সিং এর বক্তব্য, যিনি রাজ্য পর্যবেক্ষক ছিলেন, দুজনের বক্তব্যের মধ্যে কিন্তু ফারাক আছে। এইটা কিন্তু একটু বোঝা দরকার, কারণ পার্টির একটা কেন্দ্রীয় নেতৃত্ব, তারা কিন্তু কেন্দ্রীয় স্তরে পার্টিটাকে দেখছে। রাজ্য বলছেন, আপনি তৃণমূলের পার্টটা বলুন। এত বড় এই প্রথম এই পর্যায়ের একটা স্ক্যাম বিতর্ক গোটা দিন ধরে চলছে, কি সেটা কংগ্রেস তিনটে সাংবাদিক সম্মেলন করে ফেলছে একদিনে। সুষমা স্বরাজ, বসুন্ধরা রাজে একটা শব্দ বললেন না, সৌগতবাবু বলে প্রকাশ্যে ভৎসিত হলেন। পাশাপাশি জুলাই মাসে সিবিআই এর চূড়ান্ত চার্জশিট দেওয়ার কথা ছিল সারদা ইস্যুতে। এখন যেটা আজকে জানা যাচ্ছে সেটা হলো যে জুলাই মাসে কোনো প্রশ্নই ওঠেনি, কবে নিজেরা যায় না। পুরো সারদা ইস্যুতে দেওয়া জবাব বসে। আমি শুধু যোগ করবো, আজকে ইডির তরফ থেকে জানানো হয়েছে যে ইডির চার্জশিট অনিশ্চিত। আমি আসবো, কিন্তু তার আগে উদয়নবাবু আরেকটা অংশ তো আছে। ধরুন অমর্ত্য সেন, নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্যর পদ থেকে সরিয়ে দেওয়া হলো। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এইরকম ইস্যুতে আগে হলে কল্পনা করুন তো মুখ খুলতেন। আমি একবার দ্রুত ইস্যুটা দেখিয়ে তারপরে এই বিতর্কে আসবো, আমি দেখবো। একের পর এক দুর্নীতিকাণ্ডে এমনিতেই বিজেপি অস্বস্তিতে। তাদের বিড়ম্বনা আরও বাড়ল মোদী সরকারের বিরুদ্ধে অমর্ত্য সেন মুখ খোলায়। নোবেলজয়ী অর্থনীতিবিদের মতে মোদী সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলির ওপর নিয়ন্ত্রণ কায়েম করতে চাইছে।
প্রথম দফার মেয়াদ পুরনোর পর নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে যে তিনি আর থাকতে চান না সে কথা এবছরের শুরুর দিকেই জানিয়ে দিয়েছিলেন অমর্ত্য সেন। মোদী সরকার তাকে আর এই পদে চায় না, এই অভিযোগ করেই বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতির কাছে চিঠি পাঠিয়েছিলেন তিনি। নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে অমর্ত্য সেনের পদের মেয়াদ শেষ হবে 17 জুলাই। তার আগে একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকে অমর্ত্য মোদী সরকারের সমালোচনায় সরব। নোবেলজয়ী অর্থনীতিবিদের দাবি, নিশ্চিতভাবেই আমাকে নালন্দা থেকে উৎখাত করা হয়েছিল। বোর্ডের কয়েকজন সদস্য, বিশেষ করে বিদেশি সদস্যরা আমার হয়ে লড়াই করতে চেয়েছিলেন, কিন্তু আমি সরে দাঁড়াই, কারণ আমি অকর্মণ্য নেতা হতে চাইনি। আমি আচার্য পদে থেকে গেলে সরকার হয়তো আর্থিক সাহায্য দেওয়া বা যথাযথ গুরুত্ব দেওয়া বন্ধ করে দিত। নালন্দা কোনো একটি পৃথক ঘটনা নয়, এরকম হস্তক্ষেপ আগে কখনো হয়নি। বাঙালির গর্বের অমর্ত্য সেন যখন এভাবে মোদী সরকারের সমালোচনায় সরব হন, তখন সেটা বঙ্গ বিজেপির কাছে বাড়তি অস্বস্তির বলেই মত পর্যবেক্ষকদের একাংশের। কারণ এ রাজ্যের বিজেপি নেতারাই তো তৃণমূল সরকারের বিরুদ্ধে শিক্ষায় দলতন্ত্র কায়েমের অভিযোগ করে থাকেন, যা বাঙালি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সৌজন্যে বুমেরাং হয়ে ফিরে এলো তাদের শিবিরেই। বাঙালির আরেক গর্বের ঋত্বিক ঘটকও এখন মোদী সরকার বিরোধী আন্দোলনের পোস্টারে। দেশের এলিট চলচ্চিত্র শিক্ষা প্রতিষ্ঠান পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের চেয়ারম্যান করা হয়েছে গজেন্দ্র চৌহানকে। এর প্রতিবাদে গত মাস থেকে বিক্ষোভ অবস্থান শুরু করেন ছাত্রছাত্রীরা। তাদের দাবি, এই প্রথম পুনে ফিল্ম ইনস্টিটিউটে রাজনৈতিক নিয়োগ হলো। পড়ুয়াদের অনেকেরই অভিযোগ, বিজেপির প্রতি আনুগত্যের জন্যই অযোগ্য গজেন্দ্রকে চেয়ারম্যান পদে বসানো হয়েছে, তাই তারা তাকে মেনে নেবেন না। কে এই গজেন্দ্র? ইনি মহাভারতে যুধিষ্ঠিরের চরিত্রের অভিনয় করেছিলেন। তারপর তাকে ফিল্ম বা টিভি কোথাওই সেভাবে দেখা যায়নি। তারপরেও তিনি পুনে এফটিআই এর চেয়ারম্যান। একদা যে পদ অলঙ্কৃত করেছেন ঋত্বিক ঘটক, শ্যাম বেনেগল, গিরিশ কর্নাড, আদুর গোপাল কৃষ্ণনের মতো চলচ্চিত্র ব্যক্তিত্ব। বিরোধীদের দাবি, প্রায় 20 বছর ধরে বিজেপির সঙ্গে যুক্ত থাকা এবং লোকসভা ভোটে তাদের হয়ে গলা ফাটানোরই পুরস্কার পেয়েছেন গজেন্দ্র। শুধু কি পুনে এফটিআই, আইআইএম বিল নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। আইআইএম আহমেদাবাদ, আইআইএম লখনৌয়ের মতো পুরনো প্রতিষ্ঠানগুলির অভিযোগ, মোদী সরকারের আনা এই বিলের মাধ্যমে তাদের স্বাধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। এবিপি আনন্দ। উদয়নদা, গৈরিকীকরণ অনেক বড় কথা। আমি বলছি গজেন্দ্র চৌহান গত 10 বছর দিল্লিতে মন দিয়ে বিজেপি পার্টি করা ছাড়া আর কোনো কাজ করেননি। কোন অভিনয় আপনি দেখেছেন? মানে আমি বলছি এই জায়গায় এসে দাঁড়িয়েছে। রামায়ণে যা দেখার দেখেছি আমি, মহাভারত যাই হোক, তো এটা তো হচ্ছে, এটা তো গৈরিকীকরণ। বিজেপির বিরুদ্ধে আগেও সেই অভিযোগ এসছে, সরস্বতী বন্দনা ইত্যাদি, মানে সেই এনডিএ এর প্রথম, মানে আপনার অটল বিহারী বাজপেয়ীর আমল থেকে। আপনি বলছিলেন যে কেন্দ্র বিজেপি নেতৃত্ব সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়, না সেটা কংগ্রেসে যখন পাল্টানো হচ্ছে তখন ওখানে যখন কমিউনিস্টরা থাকতো তারা, না না, একটা জিনিস দেখুন, ইন্ডিয়া বলুন, শুনুন, একটা কমিউনিস্ট বিজেপি বিষয়টা হচ্ছে ব্যক্তিটা কি প্রতিষ্ঠানের সাথে সামঞ্জস্যপূর্ণ, ব্যক্তির মর্যাদার সাথে কি প্রতিষ্ঠানের মর্যাদা মিলে? ওখানেও বরাবর হয়েছে। আন্তর্জাতিক স্তরে যারা যে সমস্ত ব্যক্তিরা ছিলেন তার সাথে গজেন্দ্রর কোনো মিল আছে? মিল আছে, যারা ছিলেন, কিন্তু ইন্ডিয়ান হিস্ট্রি কংগ্রেস এতদিন ধরে চালিয়েছে, কমিউনিস্ট কিনা ইম্পর্টেন্ট বিজেপি কিনা, ব্যক্তিত্বের সাথে কোনো মিল আছে? এর সঙ্গে মিল বাদ দিন, আমি বলছি যে আচ্ছা বেশ বেশ, আমি আবার আলোচনায় ফিরবো, আমি বিজনের কাছে যাব। তার আগে আমি দ্রুত একবার দেখাবো যে ওই 30শে নভেম্বর ওই কলকাতার প্রাণকেন্দ্র চৌরঙ্গিতে দাঁড়িয়ে অমিত শাহ ঠিক কি বলেছিলেন 2016 নির্বাচন নিয়ে। দেখুন। दीदी, अगर आप देख सकती है तो देख लीजिए, सुन सकती है तो सुन लीजिए। मैं अमित शाह हूं, मैं भारतीय जनता पार्टी का एक छोटा सा कार्यकर्ता हूं। मैं अमित शाह हूं और इस बंगाल की भूमि पर से तृणमूल को उखाड़ने के लिए आया हूं। বিজন, তখন তো 19 বলেননি, 16ই বলেছিলেন। নিশ্চিন্ত নিশ্চিন্ত শুধুমাত্র বিজেপির কথা বলছেন কেন? আমি তো মনে করছি এটা সমস্ত রাজনৈতিক দল, এটা প্রকাশ্যে শুধুমাত্র বিজেপি দল বলে ফেলেছে, অন্যরাও ভেবে রেখেছে, বলতে পারছে না। একটু হলো ক্ষতি হলো, আবার সেই দ্বিমেরুকরণ হবে। ক্ষতির প্রশ্ন না, বামেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়ার জন্য না আরো শক্তিশালী হবে। একটু বলি, প্রশ্নটা একটু অন্যরকম। কাজের মাধ্যমে, উন্নয়নের মাধ্যমে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক ক্ষমতার কাছে অন্যান্য যে কটা রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলায় রয়েছে, তারা 16তে গিয়ে 2016 বিধানসভায় 220-র বেশি আসন এবং 44% কাছে 90টা আসনই পেয়ে যাক। আমার প্রশ্নটা খুব সহজ, সেটা হচ্ছে গোটা পৃথিবীতে একটা নির্বাচিত সরকার দেখাও। আমি কোনো তুলনা করে বলছি না, হিটলার ছাড়া
একটা নির্বাচিত সরকার দেখাও যারা শুধু উন্নয়ন করে বিরোধীদের মুছে দিয়েছে। এ হয় নাকি? উন্নয়ন তো চমৎকার, যদি সত্যি পশ্চিমবঙ্গ এগোয় তো কার না গর্ববোধ হবে, এই স্টুডিওতে যারা আছি সবার গর্ববোধ হবে, কিন্তু ইস্যুটা তা নয়। ইস্যুটা হচ্ছে উন্নয়ন করলে কি বিরোধীরা মুছে যায়? একমাত্র হিটলারের জার্মানিতে 33 সাল ছাড়া আর কখনো হয়নি। মুছে যাওয়ার প্রশ্ন তো নয়, তুমি তো বলছো কমে যাওয়ার প্রশ্ন। তুমি তো বলছো উন্নয়ন করলে 220 কথা বলছি, তার মানে 294 থেকে বিরোধীরা মুছে যায় বুঝি? 294 পৃথিবী থেকে একটা উদাহরণ দেখো, একটা না, আমি সেটা তো বলিনি। 294টা আসন, তার মধ্যে বলছি 220 বেশি আসন পাবে, বাদবাকি আসন বিরোধীদের মধ্যে ভাগ হতেই পারে। লোকসভা পুরসভার মতো ভোট দখল হবে না তো? আরে দখল হবে না তো? প্রার্থীরা ঠিক মতন দাঁড়াতে পারবে তো? আরে ওটা লোকসভা ভোট, বিধানসভা ভোট কেন্দ্রীয় নির্বাচন কমিশন পরিচালনা করবে। না, লোকসভায় তো দেখলাম কি করে রাকেশ ম্যানেজ হয়ে গেল, কি করে এক একজন ডিএমকে ম্যানেজ করা হলো, সেটাও তৃণমূল কংগ্রেস, ডিএমকে সেটাই হলো তৃণমূল কংগ্রেসকে ম্যানেজ করা হলো। শুধু একটা ওসি কে ট্রান্সফার করতে পারেনি, একটা ওসি পিংলা থানা ওসি কে ট্রান্সফার হয়েছে, হয়নি, হবো না। স্টেট বলে ইলেকশন কমিশনার যিনি নিয়োজিত হয়েছেন না, তাকে একটু ট্রান্সফার করিয়ে দেখান না। কাকে? এই যিনি 10 বছর আগে 20 বছর আগে আমি যদি ওই পোস্টে থাকতাম ট্রান্সফার করে দিতাম। আপনি তাহলে দলের হয়ে বলছেন? দলের বলছি কেন? কিন্তু যে কথাটা বলার বলবো। প্রশ্ন হলো মানুষ, বাংলার মানুষ, এটা আমি বলছি অমিত শাহ বলেছেন, অন্যরাও ভেবেন, আবার কিন্তু একদম চিন্তা করবেন না। আপনি দেখিয়েছেন 16 সালে বিজেপি লড়বে। একটু প্লিজ একটু বলি, 19 যখন আসবে তখন আবার বলবে আমরা 21-এর জন্য ভাবছি। আচ্ছা, 21 যখন আসবে আবার বলবে আমরা 24-এর জন্য ভাবছি। এই ভাবনাটা থাকবে। এই বামপন্থীরাও ভাবছে, কংগ্রেসও ভাবছে, শুধু বলতে পারছে না। এই বামপন্থীরা একটু বলি বিশ্বাস ভাবো, কিন্তু বামপন্থীরা ভেবেছে বলে ভোটটা লুট না করে মানুষকে ভোট দিতে দিয়ে বিরোধী দলগুলোর অস্তিত্ব রক্ষা করে সবাইকে প্রচার করতে দিয়ে লাইনটা কোনো আপত্তি নেই। একটু লাইন গণতন্ত্রে জিতবে, বারবারে যেত। একটু লাইনটা কমপ্লিট করে 13, 14 এবং এই বছর যে পুরসভা নির্বাচন হলো ভোট লুট করেছো, ঠিক আছে। সেই এই সময় কংগ্রেস, এই সিপিএম বামপন্থীরা পারবে না বলে গৌতম দেব কি বলেছে আমরা দেখে নিয়েছি, যে কংগ্রেসের সঙ্গে জোট করতে বাধ্য হচ্ছে। আসলে পুরোটাই ওয়াকওভারের গল্প। এই বিজেপি বলছে কেন, কংগ্রেস সিপিএমও তাই বলে দিয়েছে, ওয়াকওভারের গল্প শোনাচ্ছে। আসলে 16টা সত্যিই ওয়াকওভার, কেউ নেই। সাংগঠনিক দক্ষতা যদি কোনো রাজনৈতিক দলের তেমন ভাবে না থাকে, তাহলে কিভাবে ভোটে জিতবে? সত্যি তাই উদাহরণটা সত্যি সত্যি সাংগঠনিক দক্ষতা মুহূর্তে ভ্যানিশ হয়ে যায়। আমার ছোট ভাই বিজন, ওকে আমি খুব স্নেহ করি, কিন্তু ওর মধ্যেও যে এখন সেই সংখ্যার দম্ভটা এসে গেছে, হ্যাঁ, সেটা 2011 গিয়ে এটা আমি বলছি 220 পেতে পারেন মানুষ শেষ কথা বলে, কোন রাজনৈতিক দল শেষ কথা বলে না। সেটা বলা হয়েছিল অন্য কারণে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের দাঁড়িয়ে আজকে বলে দিতে পারো না যে 2016-এ আমরা 220টার বেশি আসন পাবো, এরকম বলে দিতে পারো না। মানুষের উপর ভরসা রাখো, নির্বাচন যদি ঠিকভাবে হয় তাহলে মানুষ কি রায় দেন সেটা দেখো। সেটা অন্তত ভোটের 1 মাস আগে এবিপি আনন্দ ভোট, আরে এবিপি নিয়েছেন 1 বছর আগে, এটা আমার কথা নয়, এবিপি নিয়েছেন কথা বলেছি। আমি একটা পরিষ্কার বলেছি, আজকে অমিত শাহর বক্তব্যের পরে বিরোধী ভোটের মেরুকরণের মাত্রা বাড়বে এবং লেফটের পক্ষে যেটা দুশ্চিন্তার কারণ ছিল, বিজেপি এবং লেফটের ভোটটা স্প্লিট হচ্ছিল, তার ফলে বারবার লেফট ক্ষয়িষ্ণু হচ্ছিল। অমিত শাহ আজকে বক্তব্যের পরে বিজেপি যেহেতু ওয়াকওভার দিয়ে দিল তৃণমূলকে, ফলে বিরোধী ভোটটা পুরোপুরি তৃণমূল কংগ্রেসের বাইরে যে ভোটটা বলতে গেলে বিরোধী ভোটের মেরুকরণ আজকের যে ঘটনা তার প্রেক্ষিতে কিন্তু শুরু হতে, অর্থাৎ বিশ্বনাথ বাবু পরিষ্কার বলছেন, এক সেকেন্ড, এবং কংগ্রেসের ওয়াকওভারটা বলুন। বিশ্বনাথ বাবু বলছেন যে আজকের অমিত শাহর ভাষণে অন্তত রাজ্য বিজেপি নেতাকর্মীরা পুনরুজ্জীবিত বা উজ্জীবিত হবে না। আমি অবশ্য স্টুডিওতে যা দেখছি তাতে বিজন অন্তত উজ্জীবিত, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আমার এই পর্বের সময় এখানেই শেষ। হ্যাঁ, বিজেপি লড়াইয়ে আছে, থাকবে এবং পরবর্তী যে ভোট হবে একটা সামাপ করা যায় 3টে শব্দে, এই পর্বের বক্তারা কে কি বললেন এক নজরে।
কাল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বলেছিলেন নন ইস্যু। আজকে সকালে দেশের আইনমন্ত্রী সদানন্দ গৌড়া বললেন যে সিলি ইস্যু সিম্পল ইস্যু। কি রকম সিলি ইস্যু আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিই। বিজেপির একেবারে শীর্ষস্থানীয় 7 জন নেতার নাম কোনো সাধারণ অভিযোগ এফআইআর নয়, একেবারে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। 26টা চার্জশিট ইতিমধ্যেই পেশ করা হয়েছে। অভিযুক্ত 1887 জন, ফেরার 800 জন, এফআইআর হয়েছে 55টা, মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত 47 জনের। কাল আমি আপনাদের বলেছিলাম যে তার আগের 48 ঘন্টায় 3 জনের মৃত্যু হয়েছে। আজকে এখানে দাঁড়িয়ে বলছি যে গত 24 ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে, তিনি কনস্টেবল রমাকান্ত পাণ্ডে, এবং জেল খাটছেন এই মুহূর্তে যিনি মধ্যপ্রদেশের প্রাক্তন মন্ত্রী লক্ষ্মীকান্ত শর্মা, তার ওএসজি অসুস্থ হয়ে হাসপাতালের পথে। এই ঘটনাক্রম কারুর যদি পদাধিকারী, দেশের গোটা দেশের কেন্দ্রের আইনমন্ত্রী যিনি, তার যদি সিলি ইস্যু মনে হয়, আমরা অপারগ এই সিলি ইস্যু নিয়ে অনুষ্ঠান করতে আমাদের এখনকার বিষয়। ব্যাপমে 24 ঘন্টায় ফের অস্বাভাবিক মৃত্যু, চাপের মুখে অবশেষে সিবিআই এর রাজি রাজ্য। আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন কৃষাণু মিত্র, বিজেপি নেতা, আছেন রিজু ঘোষাল, কংগ্রেস নেতা, অন্যদিকে 2 অধ্যাপক মহিদুল ইসলাম এবং বিমল শঙ্কর নন্দ। ওদের কাছে যাব, কিন্তু তার আগে আপনাদের দেখাবো অবশেষে চাপের মুখে, অবশ্য কথার মধ্যে নানা অসঙ্গতি, তা সত্ত্বেও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সিবিআই তদন্তের যে দাবি উঠছিল মেনে নিতে বাধ্য হলেন। দেখুন, माननीय हाईकोर्ट को एक अनुरोध पत्र भेज रहा हूं कि व्यापम मामले की जांच वो सीबीआई से कराने की कृपा करें। 47টি মৃত্যুর পর অবশেষে মানলেন শিবরাজ। ক্রমাগত চাপের মুখে শেষমেশ ব্যাপম কেলেঙ্কারির সিবিআই তদন্তে মত দিলেন মধ্যপ্রদেশের বিজেপি শাসিত সরকারের মুখ্যমন্ত্রী। যদিও ব্যাপম কাণ্ডে এখনো তাদের তুচ্ছ তত্ত্বে অনড় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। Certain issues which are so simple issues, so silly issues that need not be answered by the Prime Minister. ব্যাপম নয়, ললিত মোদী ইস্যুতে এই মন্তব্য করেছেন বলে পরে বিতর্ক আরও বাড়ান কেন্দ্রীয় আইনমন্ত্রী। সকালের মন্তব্য নিয়ে সদানন্দ গৌড়া সন্ধ্যায় সাফাই দিলেও মাত্র 24 ঘন্টা আগে তাঁর এক সতীর্থ ব্যাপম কাণ্ডকে নন ইস্যু বলেছিলেন। एक नॉन इशू को इशू बनाने की कोशिश ये हमारे पॉलिटिकल अपोनेंट्स के द्वारा की जा रही है। দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তাল মিলিয়েছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী নিজেও। हर ऐसी दुखद घटना को व्यापम से जोड़ना न्याय संगत भी नहीं है। কিন্তু আচমকাই সুর বদল, 180 ডিগ্রি ঘুরে সিবিআই তদন্তের দাবি মেনে নিলেন বিজেপির শিবরাজ। রাজনৈতিক মহলের একাংশের দাবি এর নেপথ্যে রয়েছে একাধিক চাপ। ব্যাপম কাণ্ডে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিংহ। একই দাবিতে মামলা করেছেন আরও অনেকে। বিরোধীদের দাবি, এই পরিস্থিতিতে সর্বোচ্চ আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে দিলে মুখ পুড়ত মধ্যপ্রদেশের বিজেপি সরকারের। তাই এই তড়িঘড়ি ঘোষণা। বসুন্ধরা সুষমা নিয়ে আগে থেকেই চাপে থাকা নরেন্দ্র মোদীকে আরও অস্বস্তিতে ফেলতে ব্যাপম নিয়ে ঝাঁপিয়েছে কংগ্রেস। প্রথম থেকেই সুপ্রিম কোর্টের নজরদারিতে সিবিআই তদন্তের দাবিতে অনড় তারা। কংগ্রেস সহ বিরোধী দলগুলির এই লাগাতার আন্দোলন মধ্যপ্রদেশের বিজেপি সরকারের ওপর চাপ আরও বাড়াচ্ছিল বলেই মত রাজনৈতিক মহলের। কোটি কোটি টাকার এই নিয়োগ কেলেঙ্কারি ঘিরে মৃত্যুর সংখ্যা যত বেড়েছে ততই চাপ বেড়েছে মধ্যপ্রদেশের বিজেপি শাসিত সরকারের ওপর। বিরোধীদের দাবি, এই পরিস্থিতিতে ব্যাপম কেলেঙ্কারিকে বিগ ইস্যু বলে স্বীকার না করলেও সিবিআই তদন্তের দাবি মেনে নেওয়া ছাড়া অন্য কোনো রাস্তা ছিল না শিবরাজ সিংহ চৌহানের কাছে। যদিও কংগ্রেসের এখনো দাবি, সিবিআই তদন্ত হলে তা হতে হবে সুপ্রিম কোর্টের নজরদারিতে, কারণ কেন্দ্রেও তো সেই বিজেপিরই সরকার। ये सबके हित में है, शिवराज सिंह जी और मध्य प्रदेश शासन के हित में भी है कि जांच सीबीआई करे, क्योंकि सीबीआई जो है सीधे प्रधानमंत्री नरेंद्र मोदी जी के अंडर में है। निरंतर हम मांग कर रहे हैं कि सीबीआई जांच हो और उसकी मॉनिटरिंग सुप्रीम कोर्ट के जज के माध्यम से, सुप्रीम कोर्ट के माध्यम से हो। এই পরিস্থিতিতে শিবরাজের এই বিলম্বিত সিবিআই শিকারেও বিজেপির ব্যাপক অস্বস্তি কাটবে বলে মনে করছে না রাজনৈতিক মহলের একাংশ। এবিপি আনন্দ।
কৃষাণু, আমি দুটো অংশে বলবো। আমি বলবো খুব সচেতনভাবে আমি একটা শব্দ ব্যবহার করি অনুষ্ঠানে, সেটা হচ্ছে মিথ্যে। আজকে এই মুখ্যমন্ত্রীর কথায় দুটো মিথ্যে একদম চুরমার হয়ে গেল। একটা মিথ্যে গত 48 ঘন্টায় বারবার শোনা গেছে, সেটা হচ্ছে জব্বলপুর বেঞ্চ হাইকোর্টের তারা নাকি মাননীয় বিচারপতিরা নির্দেশ দিয়েছেন যে সিবিআইতে তাদের আপত্তি আছে, অর্থাৎ এটা যেটা কংগ্রেস আগেই দাবি করেছিল যে সম্পূর্ণ 100% মিথ্যে। এবং দ্বিতীয় মিথ্যে হচ্ছে যেটা শিবরাজ সিংহ চৌহান আজকেও দাবি করলেন যে তিনি নাকি ব্যবস্থা নিয়েছেন। আমি তোমার সামনে কিছু ফিগার রাখছি, তারপরে আমি তোমার মত শুনবো। এক হচ্ছে 2009-তে মুখ্যমন্ত্রীর সামনে এই বিষয়টা সামনে আসে, এটা কংগ্রেসের দাবি না, এবিপি আনন্দ বলছে না, মুখ্যমন্ত্রী নিজে বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন। সবথেকে বড় প্রমাণ কি যে তিনি প্রথম কমিটিটা এনকোয়ারি কমিটির নির্দেশ দিলেন, আজকেও যে কথা বলেছেন 17ই ডিসেম্বর 2009। 2013 অবধি তো দুর্নীতিটাই হলো, অর্থাৎ মুখ্যমন্ত্রী 9-তে জেনেও 13 অবধি দুর্নীতিটা হতে দিলেন। এই একটা কথাতেই তো শিবরাজ সিংহ চৌহানের পদত্যাগ চাওয়া উচিত। এইটা প্রথমে জনসমক্ষে আসে 2004 সালে। 2009 সালে আমাদের সরকার, শিবরাজ সিং চৌহানেরই সরকার, সেখানে প্রথম ওখানে তদন্তের আদেশ দেন। সালে আমাদের সরকার, শিবরাজ সিং চৌহানেরই সরকার, সেখানে প্রথম ওখানে তদন্তের আদেশ দেন। তো সুতরাং তদন্ত বলবে কিষাণ, কেন আমি বলছি তোমায় একে তদন্ত বলে, তুমি আমায় ব্যাখ্যা দাও। সেটা হচ্ছে তৈরি হলো 17ই ডিসেম্বর 2009, 13 মাস সেই এনকোয়ারি কমিটির কোনো মিটিং হলো না, মানে এনকোয়ারি কমিটি কাউকে জিজ্ঞাসাবাদ করলো না, 13 মান্থস, একে তদন্ত বলে? প্রথম মানে 27শে জানুয়ারি 2011 প্রথম মিটিং হলো, মানে তৈরি হচ্ছে 17ই ডিসেম্বর 2009, 27শে জানুয়ারি 2011 প্রথম মিটিং হচ্ছে, 13 মাস পর তদন্ত বলবে না? তদন্ত কনস্টিটিউট করে কি করে বাড়ি থেকে ফোনে তদন্ত করছিলেন? তারপরে যদি তদন্ত কারোর মনের মতো না হয়ে থাকে, মনের মতো না, আমি বলছি প্ল্যানচেটে তদন্ত হচ্ছিল, কাউকে তো ডাকা হয়নি, আমি প্ল্যানচেটে রাজ্য সরকার ঘোষণা করেছে। এবার তারা কেউ যদি তদন্তটা ঠিকমতো না করে, সেটা পারসেপশন হতে পারে, রাজ্য সরকারের সদস্য ছিল, আমি একটা ছোট্ট কথা বলি, সেখানে পারসেপশন হতে পারে যে কারুর মনে হতে পারে তদন্ত ঠিক নয়, সেটা আরো হায়ার অথরিটির কাছে যেতে পারে। না, আমি জাদুমন্ত্রটা জানতে চাইছি, এই সরকারি 13 মাস মিটিং না করে কি করে তদন্ত করা যায় শিখিয়ে দাও। মমতা বন্দ্যোপাধ্যায় কাজে লাগবে, উনিও সরকার চালাচ্ছেন। মানে 13 মাস কোনো মিটিং না করে কাউকে না ডেকে কি করে তদন্ত হয় ভাই, আমায় এটা বলে দাও। আচ্ছা, এরপরে সেই কমিটি দয়া করে যখন নভেম্বর মাসে 2011 রিপোর্ট দিল, আজ অব্দি সেই রিপোর্ট পাবলিক হয়নি, কেউ জানে না কি অ্যাকশন হয়েছে। মানে আমি বলছি এর থেকে তো বলা উচিত যে আলমারিতে বন্ধ করে রেখেছি বাবা, কিচ্ছু হচ্ছে না। না না, সেটা আপনার নিশ্চয়ই একজন সাংবাদিক হিসেবে, সাধারণ মানুষ ভোটার হিসেবে জার্নালিজম করেন না। দেখুন, আমি এখানে কোনো অন্যায়কে ডিফেন্ড করতে আসি না। আপনি ডিফেন্ড করবেন না আমি জানি, কিন্তু আমি বলছি এটা তো আপনারও খুব অস্বাভাবিক লাগবে। ধরুন পরের কমিটিটা কি করলেন, তদন্ত কমিটি, এই শিবরাজ সিং চৌহান 6 মে 2011 কলেজ লেভেল তদন্ত কমিটি তৈরি করে দিলেন, প্রেস কনফারেন্স করে সমস্ত সংবাদ মাধ্যমের সামনে বললেন যে 1 মাসে রিপোর্ট দেবে সেই কমিটি। দর্শকরা জানুন যে কবে রিপোর্ট দিয়েছিলেন, 30 মাস পর। আমি বলছি যে এরপরও কি করে পদে থাকেন। আমি দেখব যে আমরা কেন এত উদ্বিগ্ন, কেন এতজন মানুষ, আমরা জানি না কাকতালীয়ভাবে 47 জন মানুষের প্রাণ যাওয়া সম্ভব কিনা, অথবা এই 47 সংখ্যাটার মধ্যে কজন কাকতালীয়, কজন সরাসরি এই ঘটনার সঙ্গে যুক্ত। কিন্তু যে তথ্য আপনাদের সামনে রাখবো সেটা হচ্ছে গত 24 ঘন্টায়, গতকাল এই বিষয়ে আমরা অনুষ্ঠান করেছি, আজ এই অনুষ্ঠানের মধ্যে আরও একজন মানুষ মারা গেলেন। দেখুন, ব্যাপম ঘিরে অব্যাহত মৃত্যু মিছিল, অব্যাহত রহস্য মৃত্যু, খুনি কেলেঙ্কারির গ্রাসে আরও এক প্রাণ, এবার অভিযুক্তের। মঙ্গলবার মধ্যপ্রদেশের টিকমগড় থেকে রহস্যজনক অবস্থায় উদ্ধার হয় পুলিশ কনস্টেবল রমাকান্ত পাণ্ডের ঝুলন্ত দেহ। সোমবার ডিউটি সেরে নিজের কোয়ার্টারে ফেরেন তিনি, তারপর এদিন সকালে সেখান থেকেই মিলল তাঁর দেহ। গত জানুয়ারিতে এই নিয়োগ কেলেঙ্কারির তদন্তে তাকে জিজ্ঞাসাবাদ করে এসটিএফ। ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হলেও রমাকান্তের প্রতিবেশীদের দাবি, তাঁর মতো হাসিখুশি ব্যক্তি আত্মহত্যা করতে পারে না। वो ऐसे शख्स थे जो खुदकुशी कर ले? नहीं, ऐसा तो नहीं लगता। यहाँ तक खुदकुशी कर सके या नहीं कर सके उसके बारे में बता नहीं सकती अपन को। তবে ব্যাপমের অন্যান্য মৃত্যুর মতোই এক্ষেত্রেও শুরু হয়ে গিয়েছে আত্মহত্যার তত্ত্ব খাড়া করার চেষ্টা। कल वो ड्यूटी से गायब 11 हो गया था,
आज सुबह जब उसकी खोज खबर ली गई तो वो अपने कमरे में उसने फांसी लगाया हुआ पाया गया। इसमें कोई सुसाइड नोट अभी मिला नहीं है और जैसा कि लोकल स्टाफ से जानकारी मिली है वो शराब पीता था और कर्जे में भी उसकी लिप्तता पाई गई है। এদিকে এই কেলেঙ্কারিতে অভিযুক্ত আরেক ব্যক্তি এদিন অসুস্থ হয়ে পড়েন। তিনি প্রাক্তন মন্ত্রী লক্ষ্মীকান্ত শর্মার ওএসডি ওপি শুক্ল। যদিও হাসপাতালে চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। ৭৬ লক্ষ পরীক্ষার্থী আর ২০০৭ থেকে ২০১৩-র মধ্যে হওয়া ১৬৭টি পরীক্ষা। অভিযোগ এই পরিসংখ্যানের আড়ালেই লুকিয়ে ব্যাপম ঘিরে হওয়া ব্যাপক ভর্তি এবং নিয়োগ কেলেঙ্কারির রহস্য, যা কেড়ে নিয়েছে প্রায় অর্ধশত প্রাণ। কখনো সাংবাদিক অক্ষয় সিংহ, কখনো ডাক্তারির ছাত্রী নম্রতা ডামোর, যার নাম ২০১১ সালের একটি স্টিং অপারেশনে এক মেডিকেল সিটের দালাল এবং এক আধিকারিকের কথোপকথনে উঠে এসেছিল। पता कीजिएगा 20 केसेस हमने लिए थे, 20 केसेस और वो 2 केसेस के नाम भी बता दूं, एक इंदौर पटरी नमिता डामोर और एक सागर में सुबीर सिंह भदौरिया। आप पता कर लीजिएगा, उनका मतलब स्टेटस तक नहीं आया, ये कंडीशन है। কখনো ব্যাপমের বলি হয়েছেন ট্রেনি সাব ইন্সপেক্টর। সময় যত গড়িয়েছে ততই বেড়েছে মৃতের সংখ্যা, তত আগ্রাসী হয়েছে ব্যাপমের খুনি পাঞ্জা, যা এবার কেড়ে নিল পুলিশ কনস্টেবলের প্রাণ। কিন্তু মৃত্যুর সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রহস্যের জটও। প্রতিটি মৃত্যুই উস্কে দিয়েছে নয়া প্রশ্ন, যার অধিকাংশেরই এখনো কোনো জবাব মেলেনি। এবিপি আনন্দ। আমি মহিদুলের কাছে যাব, তার আগে মহিদুল, এই ঘটনার সঙ্গেও রাজ্যের যোগ হয়ে গেছে। তার কারণ কোল্ড ব্লাডেড মার্ডার, ঠান্ডা মাথায় খুন বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক যে ভাষায় কংগ্রেসও আক্রমণ করেননি। সিদ্ধার্থ নাথ সিংহ তিনি কি করে চুপ থাকবেন, তিনিও পাল্টা দিয়েছেন। দুজনের বক্তব্য। এটা কোল্ড ব্লাডেড মার্ডার, এতগুলো লোক 46 জন, যেটা আমি দেখেছি 46 জন একটা কান্ট্রি যদি মার্ডার হয় তাহলে কিন্তু মেয়ারলি ইট ইজ নট এ ল অ্যান্ড অর্ডার সাবজেক্ট। আমরা মনে করি এটা খুব বড় ব্যাপার আছে এবং অনেকগুলো জার্নালিস্ট যেমন খুন হয়েছে, টিনও খুন হয়েছে, পুলিশ অফিসারও খুন হয়েছে, এটা খুব সিরিয়াস ম্যাটার। এবং এই ধরনের ঘটনায় মনে করি সুপ্রিম কোর্ট থেকে সিট তৈরি করে যেটা করে, সুপ্রিম কোর্ট নিজে তদারকি করে যাতে নিরপেক্ষ তদন্ত আমি সেটা বলবো। ममता जी ने कोर्ट मॉनिटर्ड इंक्वायरी और पार्लियामेंट में हम इस व्यापम को उठाएंगे, तो मैंने ममता जी से उलट के प्रश्न पूछा है। हमने जो करना है हम तो कह रहे हैं, हम सीबीआई के लिए भी कह दिया आज हमारे मध्य प्रदेश के मुख्यमंत्री ने, हम लोगों का कोर्ट मॉनिटर्ड ऑलरेडी चल रही है। क्या ममता जी सीबीआई से इंक्वायरी करवाएंगे जो टेट स्कैम यहाँ पे चल रहा है बंगाल के अंदर? क्या ममता बनर्जी जो यहाँ पे नरसंहार चल रहा है बीरभूम के अंदर, जहाँ पे इतने एक्सप्लोजन, क्या उसकी इंक्वायरी सीबीआई या एनआईए के माध्यम से करवाएंगे? ममता जी को उसका जवाब देना चाहिए। মহিদুল, নৈকট্যের মধ্যে মধ্যপ্রদেশ কাঁটা। আসলে আপনারা আজকে যে বিজেপির যে প্রতিনিধিকে আজকে নিয়ে এসছেন, তিনি খুব একটা আজকে মন তার খারাপ। তার কারণটা হচ্ছে তিনি খুব ভালো ডিফেন্স তিনি দিতে পারছেন না। তার কারণটা হচ্ছে যে অমিত শাহ বলেই দিয়েছেন যে 2019 সালে তিনি লড়বেন, ফলে বিজেপির যে রাজ্য ইউনিট তারা হচ্ছে দিশেহারা, কারণ 2016 সালে কোনো স্বপ্নই নেই। সিদ্ধার্থনাথ সিং নিজেকেই কন্ট্রাডিক্ট করছেন। অমিত এখন তিনি পড়েছেন কি করবেন জানেন না, অমিত শাহর কথা শুনবেন নাকি নিজের কথা শুনবেন না। এখন কৈলাস বিজয়বর্গীয় এসে গেছে। আচ্ছা, এইবার একদম খাস মধ্যপ্রদেশ থেকে। আচ্ছা, দ্বিতীয় যে প্রশ্নটা আজকে যে সিরিয়াস নোট, দেখুন বিজেপির যে দলটা, সেই দলটার তো একটা ফাসিস্ট একটা চরিত্র আছে এবং এই ধরনের যে পুরো মানে পার্জিং যাকে বলে, এই পার্জিং যে হতে পারে তার একটা সম্ভাবনা সবসময় থাকতে পারে। যে আমি যে কোনো ডিসেন্টিং ভয়েস আমি যেখানে তাকে মানবই না, মানে সে যে কোনো ডিসেন্টিং ভয়েস হোক আমি মানব না। আপনি আগের প্রোগ্রামের সময় আপনি সেই প্রতিবেদনগুলো দেখাচ্ছিলেন যে এফটিআইতে কে বসবে সেটা আমি ঠিক করব, এবং আপনার আইসিএইচআর এর ভারতের যে জাতীয় ইতিহাস সংসদ, সেখানে চেয়ারম্যান কে হবে, তার ইতিহাসে তার কি অবদান আছে কেউ জানে না, সেটা আমি ঠিক করে দেবো। অমর্ত্য সেনকে নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে আচার্য, তিনি তাকে সেখান থেকে
সর্ববৃহৎ রাজনৈতিক দল, আপনি বললে তো হবে না, সময় আপনি কথা বলবেন, আপনি এই কমেন্টগুলো করলে তো হবে না। আপনি যদি আমার দলকে ফ্যাসিস্ট বলেন আমি তো তার প্রতিবাদ করব। আরে হাজার হাজার আপনাকে পেপার দেখাবো। আচ্ছা, আমি আবার মধ্যপ্রদেশে যাব। আমি কোন মধ্যপ্রদেশে অনেকেই বলছেন যে দলের মধ্যে প্লিজ দলের মধ্যে দুটো গোষ্ঠী এবং দুটো গোষ্ঠীর দুরকম বক্তব্য। মধ্যপ্রদেশে প্লিজ মধ্যপ্রদেশে ঠিক এই দুটো গোষ্ঠীর লড়াই কি সামনে এলো? নয়তো আজ সকালে উমা ভারতী ঠিক যেভাবে মুখ খুললেন এবং তার যে প্রতিক্রিয়া বিজেপির আভ্যন্তরীণ রাজনীতিতে পড়ল, সেটা কিন্তু বিভেদ বোঝায়। তবে অনেকে বলছেন ওই বিভেদটাও কৌশল। जब रात को मुझे खबर लगी थी कि दीदी आपका नाम FIR में है, तो मैं जिस मानसिक यातना से गुजरी थी उसमें मेरी मृत्यु हो सकती थी। दूसरों के बारे में कंसर्न हूँ और बहुत लोगों का भविष्य से जुड़ा हुआ है। কেলেঙ্কারি ঘিরে মৃত্যু মিছিল কাঠগড়ায় তারই দলের শাসিত মধ্যপ্রদেশ সরকার। আর সেই বিজেপিরই কেন্দ্রীয় নেত্রী কিনা বলছেন তিনি আশঙ্কিত। শুনে মনে হতেই পারে ব্যাপক কেলেঙ্কারি বোধহয় চির ধরিয়ে দিয়েছে বিজেপির প্রাচীরে। মনে হতেই পারে একে একে 47 জনের মৃত্যুর পরও যখন দলের কেন্দ্রীয় নেতৃত্ব একে তুচ্ছ বই অন্য কিছু ভাবতে নারাজ, তখন সেই বিজেপিতেই এমন অনেকে রয়েছেন যারা অন্য পথের পথিক, যারা অন্তত মনে করেন এই কেলেঙ্কারির নিরপেক্ষ তদন্ত দরকার, ঠিক যেমনটি শোনা গিয়েছিল অরুণ জেটলি কিংবা গোবিন্দাচার্যের গলায়। It would be absolutely important that a very fair inquiry is held so that all doubts can be set at rest. दोनों की सरकारें एक ही पार्टी की है ना, इसलिए कई बार मिली भगत का भी आरोप लगा देंगे, क्योंकि CBI की साख कम हो गई है। इसलिए मेरा कहना है कि सर्वोच्च न्यायालय की देखरेख में अगर कोई इन्वेस्टिगेशन होता है तो ज्यादा फेयर माना जा सकता है। কিন্তু সত্যি কি অন্তর্দ্বন্দ্ব? সত্যি কি এক কেলেঙ্কারির ধাক্কা ফের তাজা করে দিয়েছে শিবরাজ উমা সংঘাতকে? কংগ্রেসের দাবি সবটাই আইওয়াশ, ব্যাপক দুর্নীতি থেকে নজর ঘোরানোর কৌশল। क्या भारतीय जनता पार्टी एक बार फिर अलग अलग मांग और अलग अलग विरोधाभासी स्वर में बोलकर देश के लोगों का ध्यान भटका रही है? क्या ये भाजपा RSS का क्लासिक तरीका है ऑफ अपोजिशन फ्रॉम विद इन? এই প্রেক্ষাপটেই বিরোধীরা টেনে আনছেন মুখ ও মুখোশের প্রসঙ্গ। তাদের দাবি নানা সময় দেখা গিয়েছে দল যখনই বিপাকে পড়েছে তখনই সবের মধ্যে ভিন্ন মত তৈরি করে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করেছে বিজেপি নেতৃত্ব। ভাবটা এমন যেন দলের একাংশ খারাপ হলেও অন্য অংশ ধোয়া তুলসী পাতা। বিরোধীদের দাবি ঠিক যেমনটি দেখা গিয়েছিল গুজরাট হিংসার সময়। সমস্ত অভিযোগের আঙুল যখন নরেন্দ্র মোদীর দিকে, তখন তাকে রাজধর্ম পালনের কড়া বার্তা দিয়ে নিজের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি বজায় রেখেছিলেন অটল বিহারী বাজপেয়ী। কংগ্রেসের দাবি এতে দুটো কাজ হয়েছিল। বিজেপি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠলেও সেই কলঙ্ক থেকে রেহাই পেয়ে গিয়েছিলেন বিজেপির প্রধানমন্ত্রী। দুই, কিছুক্ষণের জন্য হলেও তা মানুষের নজর সরিয়ে দিয়েছিল মূল ইস্যু অর্থাৎ হিংসার ওপর থেকে। বিরোধীদের দাবি ব্যাপমের ক্ষেত্রেও সেই বহু প্রতীক্ষিত অস্ত্রেরই প্রয়োগ করছে মোদীর দল। এবিপি আনন্দ। রিজু, আমি আবার একেবারে মধ্যপ্রদেশ এবং তদন্তে আসব। আমি বলছি এই মন্ত্রী লক্ষ্মীকান্ত শর্মা 6 মাস যাকে সিট রাজ্যের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য ডাকেনি এবং তারপরে শেষ পর্যন্ত যাকে গ্রেফতার করতে হয়েছে, প্রাক্তন মন্ত্রী হয়ে গেছিলেন, এনাকে কেন কি অভিযোগ না এই সময় ইনি কারিগরি শিক্ষামন্ত্রী ছিলেন, মেডিকেল এডুকেশন মিনিস্টার, ওই একই সময় তো স্বয়ং মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ছিলেন। একজন পদত্যাগ করলে আরেকজন পদে শুধু নয় মুখ্যমন্ত্রী থেকে গেলেন। তার আগে একটু বলে নিই, আমাকে 2 মিনিট একটু বেশি হয়তো সময় নেব। আমি ব্যাপারটা নিয়ে আমি খুব ক্লোজলি কাজ করছি। 2004-এ আনন্দ রায় বলে একজন রিট পিটিশন ফাইল করেন, আনন্দ রায়। তারপর থেকে 2000 এবং 15 বছর শিবরাজ সিং চৌহানের গভর্নমেন্ট। 2004-এ যখন ফাইল হলো তখনও কিন্তু শিবরাজ সিং চৌহানেরই গভর্নমেন্ট, এমন নয় দুজনই তো, একজন আনন্দ রায় একজন আশিস চতুর্বেদী। পরবর্তীকালে 2005 বছর ধরে এদেরকে গভর্নমেন্টের বুঝতে লাগলো যে এটা একটা বিরাট লার্জ স্কেল স্ক্যাম। তারপরে একটা কমিটি হলো অনারেবল হাইকোর্টের, দুজনই বলছেন অন্তত 10 বার তাদের জীবনহানির আশঙ্কা উঠেছে। মানে মজার ব্যাপারটা কি জানো শুনুন, মজার ব্যাপারটা হচ্ছে মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে অন্তত 50-এর ওপর টেলিফোন গেছে যে অমুক ক্যান্ডিডেট এক্সেট্রা এক্সেট্রা। রাজ্যপালের পুত্র শৈলেশ যাদব মারা গেছে এই কেলেঙ্কারিতে। রাজ্যপাল 361 আর্টিকেল 361 এর ইমিউনিটি ক্লেম করছে, সেটা সুপ্রিম কোর্ট এখন বলছে যে সেই ইমিউনিটি ক্লেম করতে পারবে না, FIR-এ তার নাম দিতে হবে। মজার ব্যাপার, কংগ্রেসের তো সব খারাপ, কিন্তু এই ভদ্রলোক দিগ্বিজয় সিং এর শাসনকালের শেষ দিকে অ্যাপয়েন্ট হয়েছেন।
সমস্ত রাজ্যপালরা বদলি হয়ে গেল, কিন্তু এই রাজ্যপাল বদলি হলো না। দীর্ঘ সময় ধরে কিন্তু যাদবজি মধ্যপ্রদেশের দায়িত্বে। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, অল দ্য কি উইটনেসেস, ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, পুলিশ, দে আর গেটিং কিল্ড। এবং ইন্টারেস্টিং মানে কেমন ভাবে মারা যাচ্ছে, মানে একটা খুব স্ট্যান্ডার্ড আছে ফরেনসিক সায়েন্সে বলে যে সার্কামস্ট্যান্সিয়াল অনেক কিছু দেখতে হয়। এবার সার্কামস্ট্যান্সিয়ালটা কখন দেখবে ফরেনসিক? যখন তার ডিটেইলড অটোপসিটা হবে। অটোপসি থেকে কেউ বলতে পারবে না ইফ ইট ইজ এ ন্যাচারাল ডেথ কিংবা আনন্যাচারাল ডেথ। তার জন্য ফরেনসিক এক্সপার্টদের এখনো পর্যন্ত এসআইটি একটা ফরেনসিক এক্সপার্ট টিম কি করেছে যে মানুষগুলো আজকেই আমি তথ্য দেখছিলাম এই 47 জনের মধ্যে 43 জনের কি পাওয়া গেছে জানো, পোস্টমর্টম রিপোর্ট যথেষ্ট সাবস্টেন্সিয়েট করেনি মৃত্যুর কারণকে। মানে আমি বলছি আলটিমেটলি সেই ভিসেরা পরীক্ষার জন্য যেটা হয়েছে। ইন্টারেস্টিংলি এবার একজন মারা গেল, কিভাবে মারা গেছে? আমার যদি সাপে ভয় থাকে সুমন, আমাকে একটা ঘরে ঢুকিয়ে দিয়ে দুটো নন পয়জনাস সাপ ছেড়ে দিল, আমি হার্ট ফেল করে মারা যাব। ঠিকই, বাদশাহী আংটির কথা দর্শকদের মনে আছে, আমি আসবো, আমি স্পেকুলেন্টের কথা বলছি, কিন্তু নন ইস্যু এগুলো না। একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা বললেন না যে কেন সিবিআইটা মানলেন, অনেকগুলো প্রেক্ষাপট রয়েছে। সেটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার যখন বর্তমান সরকার ক্ষমতায় এলো, বিজেপির মূল স্লোগান যেটা দীর্ঘদিন ধরে যে স্লোগানটা আসছিল যে পার্টি উইথ এ ডিফারেন্স, এখন এই ঘটনায় কোথাও একটা চিড় খাচ্ছে, ধাক্কা খাচ্ছে বারবার। এটা কিন্তু নরেন্দ্র মোদী সরকারের উপর প্রেসার তৈরি হচ্ছে, এটা একটা কারণ। ঠিকই, কিন্তু এই একই রকম চিড় তো খেলো বসুন্ধরা কিংবা সুষমার ক্ষেত্রে বলছি। এবং পাশাপাশি যে ঘটনাগুলো ঘটে চলেছে বসুন্ধরা রাজে সিন্ধিয়াকে নিয়ে, সুষমা স্বরাজকে নিয়ে, এটা কিন্তু ধাক্কাটা খাচ্ছে, বারবার ধাক্কা খাচ্ছে, যেটা নরেন্দ্র মোদীর পক্ষে অস্বস্তির কারণ হচ্ছে। আরেকটা বিষয়, এই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির ভেতরে আসলে হয় কি, চ্যালেঞ্জ যখন আসে না তখন একটু সমস্যা তৈরি হয়, ভেতরে কিছু কিছু অন্যরকম ভয় শোনা যাচ্ছে। যেরকম মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাবুলাল গৌর, তিনি একদম সাংবাদিক স্থানে বলেই ফেলেছেন যে আমার সঙ্গে তো কথা বলা হয়নি, বলে ফেলেছেন। কিন্তু তারপরে অবশ্যই একটু ঘুরিয়ে দিয়েছেন, কিন্তু বলে ফেলেছেন। আজকে উমা ভারতীর সকালে যে উমা ভারতীর যে সাক্ষাৎকার, সেটাও একটু বিজেপির পক্ষে স্বস্তির কারণ হচ্ছে না। অর্থাৎ এই যে এতগুলো ঘটনা পরপর ঘটেছে, এটা থেকে বিজেপিকে কিন্তু বেরোতে হবে। এবং আমি আবার বলছি, ব্যাপমের কেসটা কিন্তু সত্যি একটা অদ্ভুত রহস্য আছে। মানে আমি জানি না যে আমরা এই যে সব জুড়ে দেওয়ার চেষ্টা করছি যে একজন ডাক্তার মদ খেয়ে মারা গেল, সে কি করে এর সঙ্গে যুক্ত হয়। কিন্তু আমি কালকেও যেটা বলছিলাম বিমলদা, যে এর ভেতরে 10% যদি এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত হয়, ভারতবর্ষের ইতিহাসে এরকম নৃশংস ঘটনা ঘটে। 10 আপনি কেন 1% হলো ওটা নৃশংস, আপনি 10 ছেড়ে দিন, শূন্যটা বাদ দিন, 1% হলো নৃশংস। কিন্তু ব্যাপারটা হচ্ছে যেভাবে প্রচার চলছে ওটা সর্বভারতীয় স্তরে, অর্থাৎ দিল্লির সরকারের ক্ষেত্রে এবং আঞ্চলিক মানে যে যেখানে যেখানে বিজেপি আছে তার পক্ষে ইমেজের একটা সমস্যা তৈরি হচ্ছে। এখানে সিবিআই তদন্ত এবং সেটা কোর্ট মনিটর যদি হয়ও, সেটা কিন্তু বিজেপির পক্ষে সাময়িক একটা স্বস্তি নিয়ে আসবে। ইতিমধ্যে যে নির্বাচনগুলো আপনি দেখবেন, সেই নির্বাচনে কিন্তু বিজেপি কোথাও কোথাও একটু ধাক্কা খাচ্ছে। মধ্যপ্রদেশে জিতলেও ভোটের এটা কমে গেছে অনেকটা, সুতরাং বিজেপির পক্ষে এগুলো একটু অস্বস্তির কারণ। ধরুন 1 বছরের বেশি সময় সরকারে, আমি বলছি এটা একটা কারণ। আর একটা বিষয় যে কংগ্রেস এই ইস্যুকে কেন্দ্র করে একেবারে মানে গোটা খাওয়া বাঘের মতো জেগে উঠেছে। অর্থাৎ যেরকম পশ্চিমবঙ্গে সিপিএম যখন তৃণমূলের সমালোচনা করে, আমার মাঝে মাঝে মনে হয় তারা বলেনি রিগিং কাকে বলে জানে না, তারা ধর্ষণ কাকে বলে জানে না, এই প্রথম শুনলো। এখন কংগ্রেসও তাই, দুর্নীতি কাকে বলে কংগ্রেস জানে না, প্রথম শুনলো। দিনে 3টে প্রেস কনফারেন্স সিপিএম সমালোচনা শুনে আমার প্রায় মনে হচ্ছে যে দুর্নীতি কাকে বলে কংগ্রেস জানে না। অবশ্য এই এটা পেয়ে গেছে, এখন পেলে যে কোনো দল ওটা ব্যবহার করলে কংগ্রেস ব্যবহার করছে, প্রেস কনফারেন্স করছে। আমি একটু ক্লোজ করে দিই এটা, যেহেতু সময় কম। কংগ্রেস দুর্নীতিপরায়ণ নয়, আমি একবারও বলছি না, কিন্তু বিজেপি দুর্নীতির ব্যাপারটা কংগ্রেসই বেশি জানে, মানে কিভাবে ডিল করতে হয়। খুব পার্টিনেন্ট একটা কথা বলছি। ভারতবর্ষের রাজনীতিতে উই আর অল ইভিলস, ইফ ইউ হ্যাভ টু চুজ আ লেসার ইভিল, ইটস অলওয়েজ কংগ্রেস। আমি এটা বললাম, আমার সময় একেবারে শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল ঠিক রাত 8টায়। খানিক্ষণ আগে রিজু সাহসী মানুষদের কথা বলছিল। এই অনুষ্ঠান শেষ করব দুজন অত্যন্ত সাহসী মানুষের কথা আপনাদের কাছে উপস্থিত করে, যে দুজন এই গোটা কেলেঙ্কারির হুইসেল ব্লোয়ার। একজনের নাম আশিস চতুর্বেদী, আর একজনের নাম উঠলো এই অনুষ্ঠানে এর আগেই আনন্দ রায়। এই অনুষ্ঠান শেষ হলো, আবার আপনার সঙ্গে দেখা হবে আগামীকাল রাত 8টায়। ভালো থাকবেন। मेडिकल एजुकेशन डिपार्टमेंट के डेप्यूटी सेक्रेटरी एसएस कुमरे से मिला, सलाह दी इस पूरे कुएं में भांग घुलिए, तुम भी नशा लो, तुम्हें भी मजा आएगा।
দুর্নীতির পাঁক জলে কোটি টাকার নেশা, হাজার হাজার মেধাবী পড়ুয়াকে বঞ্চিত করে টাকার খেলায় মাতার নেশা। যে নেশার সর্বভোগ গ্রাস ইতিমধ্যেই প্রাণ নিয়েছে ৪৭ জনের। শিক্ষার ঔজ্জ্বল্যের আড়ালে এই আলো আধারি খেলার কথা যারা প্রকাশ্যে আনেন তাদের নাম আশিস চতুর্বেদী এবং আনন্দ রায়। তাদের হাত ধরেই আজ সর্বসমক্ষে ব্যাপম কীর্তি। लोग मध्य प्रदेश में पिक्चर देखते हुए जैसे डॉक्टर बन रहे हैं, मैंने आपको बताया 12वीं पास ना होकर भी डॉक्टर बन रहे हैं। 12th फेल अभ्यर्थी था जो कि 3 बार 12th पास नहीं कर पाया, डॉक्टर राहुल यादव जो कि मुख्य सरगना दीपक यादव का छोटा भाई और हरी सिंह यादव के दामाद का भाई है। বছর কয়েক আগের কথা, ক্যান্সারে আক্রান্ত মাকে নিয়ে প্রায়ই হাসপাতালে যাতায়াত করতে হতো আশিসকে। তখনই তার চোখে পড়ে জাল ডাক্তারদের উপস্থিতি। मेरी मदर को कैंसर था। उस समय कैंसर के इलाज के लिए मेडिकल कॉलेज से लिंक्ड हॉस्पिटल में जाना आना रहता था, कई सारे डॉक्टर से मिलना रहता था। उस दौरान एक बात सामने आती रहती थी कि कुछ फर्जी डॉक्टर्स भी इस मेडिकल प्रोफेशन में आ रहे हैं जो इस मेडिकल प्रोफेशन के लायक नहीं है। বয়সে ছোট হলেও সেদিন বড় শপথ নিয়েছিলেন আশিস। শপথ নিয়েছিলেন এই কেলেঙ্কারির জালকে ফাঁস করার। তখনই তার সামনে একে একে খুলতে শুরু করে ব্যাপম কেলেঙ্কারির অন্ধকার অধ্যায়গুলি। मेरे संपर्क में एक ब्रजेंद्र रघुवंशी छात्र मेरे संपर्क में आया जो कि 2009 बैच में इम्पर्सोनेटर था, फर्जी तरीके से चयनित था। उसने बताया कि जब उसने पीएमटी एग्जाम दे रहा था तो भोपाल, उसका पीएमटी एग्जाम जब हो रहा था तो भोपाल में डीबी मॉल में पिक्चर देख रहा था। এমনকি আশিস চতুর্বেদী এমন দাবিও করেন যে এমবিবিএস এর এক একটি আসন বিক্রি হয়েছে 10 থেকে 15 লক্ষ টাকায়, আর এমডিএমএস এর আসন 1 থেকে 1.5 কোটিতে। কেলেঙ্কারির মৌচাকে ঢিল মারতে এই সুবিধাভোগীদের পুনঃ জোরে আশিস। ये पैसे का प्रलोभन भी दिया गया, उसके बाद धमकियां भी दी गई, जिसकी सूचना मेरे द्वारा पुलिस को दी गई, किंतु पुलिस ने कोई उचित कार्रवाई नहीं की। उसके बाद जिसके परिणाम स्वरूप 10 अक्टूबर 2012 को इन छात्रों द्वारा मेरा अपहरण कर लिया गया और मुझे जान से मारने का प्रयास किया गया। এত বড় কেলেঙ্কারি প্রকাশ্যে আনার পর যখন প্রতি মুহূর্তে প্রাণঘাতী হামলার আশঙ্কায় দিন কাটাচ্ছেন আশিস, তখন তার নিরাপত্তার হাল দেখুন। সাইকেলে আশিস, সঙ্গে তার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মী। এভাবেই নাকি রাজ্য প্রশাসন নিশ্চিত করেছে আশিসের নিরাপত্তা। সর্বশক্তিমান প্রভাবশালী বিত্তবানদের বিরুদ্ধে লড়াই যার, তার রক্ষীর হাতে লাঠিটুকু নেই। এহেন আঁটোসাঁটো নিরাপত্তার জেরে শেষমেশ প্রাণ বাঁচাতে আদালতের দরজায় যেতে হয়েছে আশিসকে। আশিসের মতো এই ব্যাপম কাণ্ড ফাঁসে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ইন্দোরের চিকিৎসক আনন্দ রাইয়েরও। তাকেও বহুবার প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে, কিন্তু তারও নিরাপত্তার হাল আশিসেরই মতো। ব্যাপম কাণ্ডে মৃত্যু মিছিল সত্ত্বেও পরিস্থিতির বদল হয়নি। যদিও দৃপ্ত এই তরুণদের সাফ কথা, কোনো কিছুর বিনিময়ে সত্যের সঙ্গে আপোষ করবেন না তারা, এমনকি প্রাণের বিনিময়ও নয়। এবিপি আনন্দ। সহযোগী নিবেদক ক্যাপ্টেন 600 EQR, স্ট্রঙ্গার, সেফার, সুপার সেফার এবং সিকম স্কিল ইউনিভার্সিটি অ্যান্ড সিকম ইঞ্জিনিয়ারিং কলেজ।